বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ভাষা অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো বিভিন্ন পাবলিক পরীক্ষায় এসে থাকে। তো চলুন শুরু করা যাক। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এই প্রশ্নটা অধিকাংশ নিয়োগ পরীক্ষায় এসে থাকে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপকরণ কি? কোশ্চেনটা একদম রিলেটেড বা কাছাকাছি। একটা হচ্ছে মূল উপাদান আর একটা হচ্ছে মূল উপকরণ। উপাদান হচ্ছে ধ্বনি আর উপকরণ হচ্ছে বাক্য। ধ্বনির সৃষ্টি হয় কিসের দ্বারা? ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। আমরা যখন কথা বলি, এই ধ্বনি বা আওয়াজ সৃষ্টি হয় আমাদের বাকযন্ত্রের সাহায্যে। ফুসফুস থেকে বাতাস বের হয়ে এসে এই ধ্বনির সৃষ্টি হয়। সকল মানুষের ভাষায় কিসের দ্বারা সৃষ্টি হয়? এই ধরনের প্রশ্ন হতে পারে। এটাও উত্তর হবে বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি হয়। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। এরপর এই প্রশ্নটাও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসে থাকে। কি ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে স্থান কাল পাত্র ভেদে বা স্থান কাল পরিবেশ ভেদে। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত? বর্তমানে পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা প্রচলিত আছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের উল্লেখযোগ্য নিদর্শন কোনটি? অত্যন্ত কমন একটি প্রশ্ন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাওয়া যায় বা আসে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের নিদর্শন। বাংলা সাহিত্যের মধ্যযুগের উল্লেখযোগ্য নিদর্শন কোনটি? প্রাচীন যুগের হচ্ছে চর্যাপদ, মধ্যযুগের হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আর আধুনিক যুগে তো অনেক নিদর্শন আছে বাংলা সাহিত্যে। মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম সার্থক নাটক, প্রথম মহাকাব্য, প্রথম সার্থক প্রহসন, ট্র্যাজেডি ইত্যাদি। এছাড়া রবীন্দ্রনাথের অনেক উল্লেখযোগ্য নিদর্শন আছে। তো এটা পরীক্ষায় সাধারণত আসে প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ আর মধ্যযুগের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা কত? পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। ভাষার রূপ কয়টি ও কি কি? পৃথিবীর যে কোনো ভাষার রূপ কয়টি ও কি কি? এরকম প্রশ্ন হতে পারে। ভাষার রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে কথ্য, আরেকটি হচ্ছে লেখ্য। কথ্য ভাষার অপর নাম হচ্ছে মৌখিক, অথবা লেখ্য ভাষার অপর নাম হচ্ছে লৈখিক। তার মানে ভাষার রূপ কয়টি? দুইটি, একটা হচ্ছে মৌখিক বা কথ্য, লৈখিক বা লেখ্য। লৈখিক বা লেখ্য রূপের রীতি কয়টি ও কি কি? লৈখিক বা লেখ্য রূপের রীতি হচ্ছে দুটি। আমরা যখন লিখি, হয় সাধু ভাষায় লিখি, নয় চলিত ভাষায় লিখি। লৈখিক রূপের দুইটা রীতি, একটা হচ্ছে চলিত রীতি আর একটি হচ্ছে সাধু রীতি। এই দুইটা রীতির মধ্যে আবার ব্যাপক পার্থক্য আছে। এটা আমরা একটু আলোচনা করব। এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আকারে আলোচনা করব। প্রশ্ন হতে পারে, ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে? ভাষার কোন রীতি ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে? সাধু রীতি। সাধু রীতির পদবিন্যাস কেমন? সাধুরীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, যেহেতু ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত হচ্ছে তার পদবিন্যাস। নিয়মের বাইরে কোনো কাজ করে না সাধু বাবা। চলিত রীতি প্রবর্তন করেন কে? বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতি প্রবর্তন করে। তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন, সবুজ পত্র। এই পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতি ধারাটা প্রচলিত হয়। সবুজ পত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1914 সালে। এই কোশ্চেনটাও আসে, আমরা জানার সুবিধার্থে একটু বলে দিলাম। আঞ্চলিক ভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষা, এই প্রশ্নটা অনেক সময় থাকে, আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। ভাষার কোন রীতি অপরিবর্তনীয়? ভাষার কোন রীতি অপরিবর্তনীয়? আমরা লেখ্য ভাষায় দুইটা রীতি বলেছিলাম, সাধু রীতি এবং চলিত রীতি। এখানে পরিবর্তন হয় না সাধু রীতি, সাধু রীতির কোনো পরিবর্তন নেই, এই জন্য এটা হচ্ছে অপরিবর্তনীয়। ভাষার কোন রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল?
ভাষার কোন রীতি গুরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল? এটা হচ্ছে সাধুরীতি। অর্থাৎ সাধুরীতিতে তৎসম শব্দের সংখ্যা বেশি, তৎসম শব্দ বেশি দেখা যায় সাধুরীতিতে। আর চলিত রীতিতে তদ্ভব শব্দের সংখ্যা বেশি। নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী রীতি কোনটি? নাটকের সংলাপ এবং বক্তৃতার ক্ষেত্রে ব্যবহৃত হয় না সাধুরীতি। আর নাটক বক্তৃতা সংলাপের জন্য উপযোগী হচ্ছে চলিত রীতি। সাধুরীতিতে কোন পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? সাধুরীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সর্বনাম এবং ক্রিয়াপদের ক্ষেত্রে বিশেষ গঠন রীতি আছে, যেমন তাহাদিগকে, এটা হচ্ছে সর্বনাম পদ। তাহাদিগকে, এটার সাধুরীতি তাহাদিগকে, কিন্তু চলিত রীতি হবে তাদেরকে। তার মানে সাধুরীতিতে গঠন একরকম, চলিত রীতিতে অন্যরকম। তাহাদিগকে হলে তাদেরকে, আবার আমাদিগকে আমাদেরকে, করিয়াছিলেন করেছিলেন। এইভাবে সর্বনাম এবং ক্রিয়াপদের ক্ষেত্রে বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে সাধুরীতি। অথবা এখান থেকে প্রশ্ন হতে পারে সর্বনাম এবং ক্রিয়াপদে বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে কোন রীতি? সাধুরীতিতে। আর সর্বনাম এবং ক্রিয়াপদে গঠন পদ্ধতি মেনে চলে না চলিত রীতি। সাধুরীতিতে কোন পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? সর্বনাম এবং ক্রিয়াপদ, যেটা আমি বললাম, যেমন সর্বনাম আমাদিগকে আমাদেরকে, করিয়াছিলেন করেছিলেন। ক্রিয়াপদের ক্ষেত্রেও এটা লক্ষ্য করা যায়। কোন রীতি পরিবর্তনশীল? ভাষার কোন রীতি পরিবর্তনশীল? এটা হচ্ছে চলিত রীতি। আর সাধুরীতি অপরিবর্তনীয়। চলিত রীতি পরিবর্তনশীল। কোন রীতি তদ্ভব শব্দবহুল ও কৃত্রিমতা বর্জিত? এটা হচ্ছে চলিত রীতি। তদ্ভব শব্দবহুল আমরা সাধুরীতিতে বলেছিলাম তৎসম শব্দবহুল, আর চলিত রীতিতে হচ্ছে তদ্ভব শব্দবহুল। এটা কোশ্চেন থাকে, এটা মনে রাখতে হবে। ভাষার কোন রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য? সংক্ষিপ্ত এবং সহজবোধ্য, সবাই যাতে বুঝতে পারে, সবার কাছে প্রচলিত রীতিটাই হচ্ছে চলিত রীতি। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী ভাষার কোন রূপটি? বক্তৃতা, আলাপ আলোচনা, সংলাপের জন্য বেশি উপযোগী হচ্ছে চলিত রীতি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণের মুখের ভাষাকে কি বলা হয়? বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণের মুখের ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা। আঞ্চলিক ভাষা বা উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। এভাবে আমরা দেখি যে ছোট ছোট প্রশ্ন, অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে। এগুলো গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা, এই জন্য আলোচনা করলাম। পরবর্তীতে ধ্বনি এবং বর্ণ নিয়ে আরো আলোচনা করব। সেখানে ধ্বনি, বর্ণ, বর্ণের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।